হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জিওগ্রাফি ক্লাসে। আজকের ক্লাসটি কিন্তু এমসিকিউ বেসড জিওগ্রাফি ক্লাস। আমরা এমসিকিউ প্রশ্ন উত্তর সলভের মাধ্যমে জিওগ্রাফি এই ক্লাসটি করব। প্রতিটা প্রশ্নের আমরা ডিটেলস ব্যাখ্যায় আলোচনা করব এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা কিন্তু এই জিওগ্রাফি রিলেটেড যেসব প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় আসে মূলত ডব্লিউবিসিএস এবং ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনে, সেই প্রস্তুতিটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব। চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো আজকের ১ম প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে বায়ুপ্রবাহ শক্তির বৃহত্তম সরঞ্জাম স্থাপিত হয়েছে? কোন রাজ্যে যে বৃহত্তম সরঞ্জাম বলতে গেলে বলতে পারি লার্জেস্ট রিজার্ভার রয়েছে বায়ুপ্রবাহ মানে উইন্ড এনার্জি, বায়ুপ্রবাহের শক্তির। ঠিক আছে? ৪ টে অপশন আছে: গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তর বলার আগে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রত্যেকটা অপশন সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, ২০১৫ সালের যে তথ্য সেটি বলছে যে প্রায় ২৩,০০০ মেগাওয়াটের বায়ুবিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছে কিন্তু তামিলনাড়ু। এটা ২০১৫ সালের ডেটা বলছে। ২৩,০০০ মেগাওয়াট বায়ুবিদ্যুৎ তৈরি করছে তামিলনাড়ু। কেন এই পশ্চিম অঞ্চলের যে রাজ্যগুলো রয়েছে সেখানে বায়ু শক্তির প্রবাহ বেশি হয় বা বায়ু শক্তির উৎপাদন বেশি হয় কেন? কারণ সেখানে বায়ুর ঘনত্ব এবং বায়ু শক্তির যে প্রবাহ সেটা বেশি আছে। সেই কারণে দক্ষিণ এবং পশ্চিমাংশের যে রাজ্যগুলি সেখানে বায়ু শক্তির উৎপাদন হয়। তামিলনাড়ু রাজ্য ২০১৫ সাল অনুযায়ী কিন্তু বায়ু প্রবাহের শক্তির সবচেয়ে বেশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করত। কিন্তু বর্তমানে সেই স্থান দখল করে নিয়েছে গুজরাট। গুজরাট রাজ্যে বায়ু প্রবাহ বা উইন্ড এনার্জি সবচেয়ে বেশি পরিমাণে মেগাওয়াট কিন্তু উৎপাদন হয়। পরের প্রশ্ন দেখো, টোটো হলো এক প্রকার আদিম অধিবাসী যাদের পাওয়া যাবে যে রাজ্যে। দেখো এখানে প্রশ্নটি খুবই সহজ, কোন রাজ্যে টোটো উপজাতির লোকদের দেখতে পাওয়া যায়? ৪ টে অপশন: অরুণাচল প্রদেশ, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ নাকি তামিলনাড়ু। যেহেতু আমরা আমাদের রাজ্যেরই এটা আদিবাসী সেই কারণে আমরা পশ্চিমবঙ্গ এখানে বলে দেব। কিন্তু আমাদের ডিটেলসে জেনে নিতে হবে যে পশ্চিমবঙ্গের মধ্যে কোন কোন জেলায় এই টোটো আদিবাসী আমরা দেখতে পাই। দেখো, টোটো আদিবাসী হলো একটি আদিবাসী গোষ্ঠী যেটা পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার যে জেলায় হিমালয়ের কোলে অবস্থিত পশ্চিমবঙ্গ এবং ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ারে কিন্তু দেখতে পাওয়া যায়। ঠিক আছে? আলিপুরদুয়ারে ওখানে একটা টোটো পাড়া বলে একটা রয়েছে, সেইখানেই কিন্তু এই টোটো উপজাতির লোকেদের দেখতে পাওয়া যাবে। তাহলে আমরা জানলাম যে পশ্চিমবঙ্গে টোটো উপজাতির লোকেদের দেখতে পাওয়া যায় এবং সেটি পশ্চিমবঙ্গ এবং ভুটান সীমান্তবর্তী আলিপুরদুয়ার জেলায় সেখানে দেখতে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, সাধারণভাবে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে এসে পৌঁছায়। দেখো, মৌসুমী বায়ু ২ প্রকার। গ্রীষ্মকালে মৌসুমী বায়ু আসে আর শীতকালীন মৌসুমী বায়ু আমরা শুনেছি। এখানে বলছে গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু দক্ষিণবঙ্গে, আমাদের এই কলকাতার দিকে দক্ষিণবঙ্গে কখন এসে পৌঁছায়? ৪ টি অপশন দেখো, জুন মাসের ১ থেকে ৫ এর মধ্যে, জুন মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে, নাকি জুন মাসের ১০-১৫ নাকি ১৫-২০ তারিখের মধ্যে। সবকটাই কিন্তু জুন মাসের অপশন রয়েছে। দেখো, এই গ্রীষ্মকালীন যে মৌসুমী বায়ু সেটি কিন্তু ভারতের ভূখণ্ডে সর্বপ্রথম কেরালায় পৌঁছায়। কেরালা রাজ্যে কিন্তু পৌঁছায় এই ১লা জুন, মানে জুন মাসের ১ তারিখে কিন্তু দক্ষিণ এই যে গ্রীষ্মকালীন দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালায় পৌঁছে যায় এবং সেটা আমাদের দক্ষিণবঙ্গে ৭ ৭ থেকে ১০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে প্রবেশ করে। এখানে অপশন অনুযায়ী ৭ থেকে ১০ তারিখের মধ্যে প্রবেশ করে। অপশন অনুযায়ী কিন্তু এই ৫-১০ তারিখটা বেস্ট হবে। কেরালায় ১ম দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে জুন মাসের ১ তারিখে এবং সেটা আমাদের রাজ্যে দক্ষিণবঙ্গে চলে আসে ৫ থেকে ১০ তারিখের মধ্যে বা ৭ থেকে ১০ তারিখের মধ্যে। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মাটি বলতে হবে তোমাদের। ল্যাটেরাইট জাত মৃত্তিকা নাকি লাল মৃত্তিকা নাকি কৃষ্ণ মৃত্তিকা নাকি পলি মৃত্তিকা? ভারতের মোট ভূভাগের প্রায় সর্বোচ্চ 40% বা 40% কিন্তু এই পলি মৃত্তিকা বা
অ্যালুভিয়াল সয়েল কিন্তু রয়েছে। পাঞ্জাব থেকে পশ্চিমবঙ্গ ও অসম পর্যন্ত এবং কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, মহানদী প্রভৃতি নদীর উপত্যকা এবং বদ্বীপে এবং রাজস্থান এবং গুজরাটেরও কিছু অংশে আমরা এই পলি মৃত্তিকা বা অ্যালুভিয়াল সয়েল দেখতে পারি। ভারতের 40% প্রায় এই অ্যালুভিয়াল সয়েল বা পলি মৃত্তিকা রয়েছে। তাহলে সবথেকে বেশি এলাকা জুড়ে রয়েছে এই পলি মৃত্তিকা। পরের প্রশ্ন দেখো, পোলাভারাম প্রকল্প যে নদীর সাথে সংশ্লিষ্ট সেটি হলো। এখানে বলছে যে পোলাভারাম যে প্রকল্প সেটি কোন নদীর সাথে যুক্ত বা কোন নদীর সাথে সংশ্লিষ্ট। এখানে ৩ টে অপশন আছে। একটা অপশন কোনোভাবে বাদ হয়ে গেছে। কাবেরী, পেন্নার এবং গোদাবরী। কোন নদীর সাথে এই পোলাভরম প্রকল্প যুক্ত? দেখো, পোলাভরম হলো গোদাবরী নদীর ওপর নির্মিত একটি নির্মীয়মান ও নদী পরিকল্পনা। গোদাবরী হলো দক্ষিণ বাহিনী, ভারতের দক্ষিণে একটি নদী। ভারতের সাউথ ইন্ডিয়ায় দেখতে পাওয়া যায় এই গোদাবরীকে। কিন্তু এটি হচ্ছে পূর্ব বাহিনী নদী। পূর্ব বাহিনী নদী, ঠিক আছে? এই নদীর অববাহিকা ভারতের বৃহত্তম অববাহিকাগুলোর মধ্যে কিন্তু একটা অন্যতম অববাহিকা। নাসিক, মহারাষ্ট্রের নাসিক জেলার ত্র্যম্বকেশ্বর থেকে কিন্তু এই গোদাবরী নদীর উৎপত্তি। ঠিক আছে? এবার অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে এই গোদাবরী কিন্তু রাজামন্দির কাছে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। আগেই বললাম গোদাবরী কিন্তু পূর্ব বাহিনী নদী। দক্ষিণ ভারতের নদী হলেও এটি কিন্তু পূর্ব দিকেই প্রবাহিত হয়েছে। সেটি বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। সেই কারণে গোদাবরীকে কিন্তু আমরা দক্ষিণ ভারতের গঙ্গা বলেও ডাকি। গং দক্ষিণ ভারতের গঙ্গা বলেও পরিচিত এই গোদাবরী নদী। দেখো, প্রতিটা প্রশ্নের উত্তর শুধু শুনে গেলে হবে না। উত্তরের সাথে, সাথে যে ইনফরমেশন গুলো আমি বলছি সেগুলো একটুখানি শুনে নাও। পরের প্রশ্ন দেখো, দাগিমা হিসাবে ভারতের পূর্বতম প্রান্তে অবস্থিত যে রাজ্য সেটি হলো। তাহলে এখানে বলতে চাইছে যে ভারতের সবচেয়ে পূর্বতম রাজ্য কোনটি? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড নাকি অরুণাচল প্রদেশ? দেখো, ভারতের পূর্বতম রাজ্য যদি বলো তাহলে সেটা কিন্তু এই অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের সবথেকে পূর্ব দিকে বা পূর্ব প্রান্তে অবস্থিত একটি রাজ্য। আমরা ভারতের ইস্টার্ন মোস্ট পয়েন্ট বা পূর্বতম বিন্দু জেনেছি। দেখো, তোমাদের ম্যাপে দেখাচ্ছি। এই হলো ভারতের পূর্বতম বিন্দু। সেটি হচ্ছে কিবিতু। কিবিতু কোথায়? কিবিতু হচ্ছে অরুণাচল প্রদেশে। ভারতের পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশ, এরপরেই মায়ানমার। এই পূর্বতম রাজ্য অরুণাচল প্রদেশের সবথেকে পূর্বতম যে পয়েন্ট সেটি হলো কিবিতু পয়েন্ট, ইস্টার্ন মোস্ট পয়েন্ট। দেখো, সেরকমই যদি নর্থের দিকে যাই আমরা ভারতের, সেই নর্থার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে ইন্দিরা কোল, যেটা কিন্তু সিয়াচেন লাদাখে অবস্থিত। আর যদি আমরা পশ্চিম দিকে যাই ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট, এই ওয়েস্টার্ন মোস্ট পয়েন্ট হচ্ছে গুহারমতি, যা গুজরাটে অবস্থিত। এবং মেইনল্যান্ডের মধ্যে যদি আমরা ভারতের মেইনল্যান্ডের যদি দক্ষিণতম বিন্দু বা সাউথার্ন মোস্ট পয়েন্ট বলি, তাহলে সেটা হয়ে যাবে কন্যাকুমারী, যেটি তামিলনাড়ুর এই জায়গাটায় অবস্থিত কন্যাকুমারী। কিন্তু ভারতের যদি আমরা দক্ষিণতম বিন্দু বলি সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট, যেটা গ্রেট নিকোবরে অবস্থিত। যদি মেনল্যান্ডের দক্ষিণতম বিন্দু বলে তাহলে কন্যাকুমারী, আর যদি মেনল্যান্ড না বলে তাহলে সাউথার্ন মোস্ট পয়েন্ট কিন্তু গ্রেট নিকোবরে অবস্থিত। এই যে ইন্দিরা পয়েন্ট, এই ইন্দিরা পয়েন্ট হচ্ছে আমাদের সাউথার্ন মোস্ট পয়েন্ট। দেখো, একটা প্রশ্ন থেকে আমরা কিন্তু ভারতের 4টে এক্সট্রিম পয়েন্ট কিন্তু জেনে গেলাম। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিতদের মধ্যে কোন বন্দরের স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে? স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে কোন বন্দরে? দেখো, 4টে অপশন: চেন্নাই, বিশাখাপত্তনম, হলদিয়া নাকি নতুন বা নবতুতিকোরিন। স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে হচ্ছে এই বিশাখাপত্তনমে। পোতাশ্রয় কি? দেখো, ঝড়ের মধ্যে যখন কোনো জাহাজ ঝড়-ঝঞ্ঝা থেকে আত্মরক্ষার জন্য নিরাপদে যে স্থানে আশ্রয় নেবে এবং প্রয়োজনে সেইখানে কিন্তু জাহাজের মেরামতি করা যায়, সেই স্থানটাকে বলা হয় পোতাশ্রয়। ঠিক আছে? এখানে স্বাভাবিক পোতাশ্রয়ে আমরা বিশাখাপত্তনম ধরে নিছি, সেরকমই পশ্চিম উপকূল এবং পূর্ব উপকূল কিছু পোতাশ্রয় রয়েছে। যেখানে জাহাজ আশ্রয় নেয় বা জাহাজকে ল্যান্ড পোর্ট করানো হয়, সেখানে কিন্তু জাহাজের মেরামতিও সম্ভব।
তা আমরা পশ্চিম উপকূলে কিছু পোতাশ্রয় জানবো বা বন্দর সমূহ জানবো। দেখো মুম্বাই বন্দর, এটিও স্বাভাবিক পোতাশ্রয় এবং কোথায় আছে মুম্বাই? এটা আছে মহারাষ্ট্র বা কোঙ্কণ উপকূলের মধ্যে অবস্থিত। সেরকমই মারমাগাঁও বন্দর, এটিও স্বাভাবিক পোতাশ্রয়। এটি কোথায়? গোয়াতে আছে। জওহরলাল নেহরু বা নবসীমা জওহরলাল নেহরু বা নবসীমা এই বন্দরটা এটা স্বাভাবিক পোতাশ্রয়, এটি মহারাষ্ট্র বা কোঙ্কণ উপকূল এই রাজ্যে অবস্থিত। কোচি, কোচিও স্বাভাবিক পোতাশ্রয়, এটি কোচিতে অবস্থিত। এখানে ভুল হয়ে গেছে। নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়। এইটি কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা একটু মনে রাখবে যে স্বাভাবিক পোতাশ্রয় এতগুলো পড়ছো, এর মধ্যে কিন্তু এই কৃত্রিম পোতাশ্রয় যদি বলা হয় সেটা হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কৃত্রিম পোতাশ্রয়। সেটি কোথায় অবস্থিত? সেটি কর্ণাটক বা মালাবার উপকূল। কর্ণাটক বা মালাবার উপকূলে কিন্তু এই নিউ ম্যাঙ্গালোর অবস্থিত। সেরকমই পূর্ব উপকূলে আমরা কিছু বন্দর দেখব। সেটি হচ্ছে পূর্ব উপকূলের বন্দর হচ্ছে পারাদ্বীপ বন্দর। পারাদ্বীপ বন্দর হচ্ছে কৃত্রিম, এটিও কিন্তু কৃত্রিম এবং গভীর পোতাশ্রয়। আমরা একটু আগে কৃত্রিম পোতাশ্রয় দেখলাম, সেটি হচ্ছে নিউ ম্যাঙ্গালোর। ঠিক সেরকমই পারাদ্বীপও কিন্তু কৃত্রিম পোতাশ্রয়, কিন্তু এটা গভীর। কোথায় আছে এটি? এটি পূর্ব উপকূল আছে। পূর্ব উপকূল মানে হচ্ছে উড়িষ্যা উপকূলের কাছে বা উৎকল উপকূল যেটা বলা হয়, সেইখানে কিন্তু এই পারাদ্বীপ বন্দর আছে। কলকাতা আর হলদিয়া যে বন্দর, এটি কলকাতার সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরে একটি কৃত্রিম পোতাশ্রয় এটা পশ্চিমবঙ্গতে আছে। এটা তোমরা জানবে। আমরা প্রশ্নে পড়েছিলাম বিশাখাপত্তনম, অপশনে ছিল এই যে স্বাভাবিক পোতাশ্রয়। বিশাখাপত্তনম হচ্ছে অন্ধ্রপ্রদেশ বা করমণ্ডল উপকূলে অবস্থিত। তুতিকোরিন, তুতিকোরিনও কৃত্রিম এবং গভীর পোতাশ্রয়। গভীর পোতাশ্রয় আর কৃত্রিম আমরা কিন্তু দেখলাম প্যারাদ্বীপ বন্দর। আর এন্নোর হচ্ছে প্রথম বেসরকারি বন্দর। এটা হচ্ছে প্রথম বেসরকারি বন্দর। ঠিক আছে? এটি হচ্ছে চেন্নাইতে অবস্থিত। পূর্ব উপকূলে যেসব বন্দরগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু কৃত্রিম বন্দর। ঠিক আছে? একটাই স্বাভাবিক পোতাশ্রয় রয়েছে। স্বাভাবিক পোতাশ্রয় সেটা হচ্ছে বিশাখাপত্তনম। আর পশ্চিম উপকূলে বেশিরভাগ বন্দরই স্বাভাবিক। পরের প্রশ্ন দেখব, জনগণনা ২০১১ অনুসারে ভারতের ৩৫ বছরের বয়সী কম জনসংখ্যা কতজন রয়েছে? মানে কত শতাংশ রয়েছে? ৩৫ বছরের কম বয়সী মানে ৩৫ বছরের নিচে যে জনসংখ্যা রয়েছে ২০১১ ওর যে জনগণনা সেই অনুযায়ী কিন্তু এটা 65% রয়েছে। দেখো এটা তোমাদের ফ্যাকচুয়াল বাট ডেটা বেসড, এটা তোমাদের মনে রাখতে হবে, একটু আলোচনা করার কিছু নেই। এটা মনে রাখবে যে ৬৫% জনসংখ্যা যারা ৩৫ বছরের নিচে ২০১১ জনগণনা অনুযায়ী। পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে কোনটি আরোহণ করা হয় না বা কোনটি খনন করা হয় না? পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে খনন করা হয় না কিন্তু প্রাকৃতিক গ্যাস। কেন পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চলে প্রাকৃতিক গ্যাস খনন করা হয় না? কারণ পশ্চিমবঙ্গের যে বদ্বীপ অঞ্চল সেটি একটি সুন্দরবন অঞ্চল এবং সুন্দরবনে অঞ্চলের ২/৩ ভাগ প্রায় বাংলাদেশের মধ্যেই পড়েছে। এবারে এই জন্যেই পশ্চিমবঙ্গের এ ওই বদ্বীপ অঞ্চলকে প্রাকৃতিক গ্যাস খনন করা হয় না। তাছাড়াও ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মধ্যে পড়ছে সুন্দরবন অঞ্চল। সেই কারণে এখান থেকে প্রাকৃতিক গ্যাস খনন করা হয় না। কিন্তু সুন্দরবন থেকে প্রায় ৪৭ কিলোমিটার দূরে এই অশোকনগরের কাছাকাছি কিন্তু একটি প্রাকৃতিক গ্যাস উত্তোলন কেন্দ্র কিন্তু সরকার বসিয়েছে বা প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র কিন্তু রয়েছে। ওখান থেকে আরোহণ করা হয়। বদ্বীপ অঞ্চল থেকে নয়, বদ্বীপ অঞ্চল থেকে ৪৭ কিলোমিটার দূরে অশোকনগরের কাছ থেকে কিন্তু এখানে গ্যাস আরোহণ করা হয়। দেখো ভারতের কোন রাজ্যে বার্ষিক বৃষ্টিপাতের সর্বাধিক তারতম্য লক্ষ্য করা যায় বা প্রত্যক্ষ করা যায়? সর্বাধিক যে বার্ষিক বৃষ্টিপাতের তারতম্য লক্ষ্য করা যায় কোন রাজ্যে? মেঘালয়, কেরল, রাজস্থান নাকি পশ্চিমবঙ্গ? দেখো এই যে বৃষ্টিপাতের যে সর্বাধিক তারতম্য সেটি কিন্তু লক্ষ্য করা যায় মেঘালয়। কেন মেঘালয়ে এই বৃষ্টিপাতের এত তারতম্য লক্ষ্য করা যায়? কারণ মেঘালয়ের চেরাপুঞ্জিতেই কিন্তু সর্বাধিক বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। আর ঠিক ডিসেম্বর মাসে সেখানে কিন্তু সবচেয়ে কম বৃষ্টি হয়। মানে ১২ মিলিমিটার বৃষ্টি ডিসেম্বর মাসে সবচেয়ে ১২ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর চেরাপুঞ্জিতে সেটাই জুন মাসে সেটা গিয়ে দাঁড়ায় প্রায় ২,০০০ মিলিমিটারের কাছাকাছি। তাহলে যেখানে যে রাজ্যে ডিসেম্বরে
12 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে আর জুন মাসে গিয়ে সেটা 2000 মিলিমিটার বৃষ্টিপাত। এতটা পরিমাণে ডিফারেন্স কিন্তু এই মেঘালয় রাজ্যে চেরাপুঞ্জিতে লক্ষ্য করা যায়। ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয়? পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ নয় কোনটি তোমাদের বলতে হবে। জলপাইগুড়ি, মালদা, কলকাতা নাকি বর্ধমান? তোমরা যারা কলকাতায় থাকো তোমরা এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবে। কলকাতা কিন্তু কোনো প্রশাসনিক বিভাগ নয়। পশ্চিমবঙ্গে ৫টি প্রশাসনিক বিভাগ রয়েছে: জলপাইগুড়ি, মালদা, বর্ধমান, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর বিভাগ। এই ৫টি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ রয়েছে। এই প্রেসিডেন্সি বিভাগের মধ্যে কিন্তু কলকাতা পড়ে যাচ্ছে। সুতরাং কলকাতা প্রশাসনিক বিভাগ নয়। ভারতের সবুজ বিপ্লবের ফলে কোন শস্যের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে বা সর্বাধিক বৃদ্ধি পেয়েছে? সবুজ বিপ্লব। সবুজ বিপ্লব কিন্তু কোন শস্যকে কেন্দ্র করে হয়েছে সেটা যদি জেনে থাকো তাহলে তোমরা বলে দিতে পারবে। গম, ধান, তৈলবীজ নাকি ভুট্টা? সঠিক উত্তর হচ্ছে গম। আধুনিক কৃষি প্রধান উপকরণ এবং উচ্চ ফলনশীল বীজ, রাসায়নিক সার, কীটনাশক এবং উন্নত জলসেচ ব্যবস্থা ভারতের সর্বস্ত কিন্তু সমান নয়। সেই জন্য সবুজ বিপ্লবের ফলে কি সেই প্রধানত গম উৎপাদন কিন্তু ভারতের সব জায়গায় নয়, কিছু অঞ্চলে কিন্তু পাঞ্জাব এবং হরিয়ানার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। সেখানে হেক্টর প্রতি উৎপাদন কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। সেই কারণে সবুজ বিপ্লব এই গম শস্যকে কেন্দ্র করে হয়েছে। পরের প্রশ্ন দেখো, ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালা বেশ গুরুত্বপূর্ণ। এই ঘাট শব্দটির অর্থ কি সেটা জানতে চেয়েছে। দেখো, এই সকল প্রশ্ন কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষাকে কেন্দ্র করে, ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এবং যে কোনো গভর্নমেন্ট জব এক্সামে তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু খুবই উপকারী। এই প্রশ্নগুলো প্রতিটা পরীক্ষায় এসে যাওয়া প্রশ্ন। এখানে ঘাট শব্দের অর্থ তোমাদের বলতে বলেছে। ঘাট শব্দের অর্থ কি? ৪ টে অপশন: বন্দর, সিঁড়ি নাকি বিচ্যুতি নাকি ফাঁক বা পথ। এখানে সঠিক উত্তর হচ্ছে এই ঘাট শব্দের উত্তর হবে বা অর্থ হবে ফাঁক বা পথ। পশ্চিম উপকূলে, ভারতবর্ষের যে পশ্চিম উপকূলে অবস্থিত পশ্চিমঘাট পর্বতমালার একটা নাম আছে সহ্যাদ্রি পর্বতমালা। ভারতের পশ্চিমভাগে কিন্তু বিস্তৃত একটি পর্বতশ্রেণী। পর্বতশ্রেণীটি দাক্ষিণাত্য মালভূমির পশ্চিম সীমা বরাবর কিন্তু দক্ষিণে প্রসারিত হয়ে আরব সাগরের তীরবর্তী অঞ্চলে চলে গেছে। গুজরাট, মহারাষ্ট্র, এখানে তাপ্তি নদীর দক্ষিণ থেকে মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরলের মধ্য দিয়ে প্রায় ১৬০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই সহ্যাদ্রি বা পশ্চিমঘাট পর্বতমালা। ঠিক আছে? ভারত এইখানের যে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে আনাইমুদি। ঠিক আছে? পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু আবার বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তকমা পেয়েছে বা ইউনেস্কো স্বীকৃত একটি স্থানের তকমা পেয়েছে, সেটা হচ্ছে ২০১৫ সালে। দেখো, এই প্রশ্নের আলোচনা কিন্তু আমি করে দিচ্ছি। আমার কাছে লেখার যে উপকরণ সেটা না থাকার কারণে আমি লিখতে পারছি না। আমার কথাগুলো যদি আলোচনাগুলো যদি তোমরা শুনে নাও তাহলে তোমাদের হেল্পফুল হবে। ২০১৫ সালে কিন্তু ইউনেস্কোর ঐতিহ্যবাহী তকমা পেয়েছে পশ্চিমঘাট পর্বতমালা, যার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি। ঠিক আছে? যেটা কেরাল রাজ্যে বা কেরালাতে অবস্থিত। এলাকা ও জনসংখ্যার ভিত্তিতে ভারতের সর্বাধিক বৃহত্তম নগরপুঞ্জ হলো? দেখো, ভারতের সর্বাধিক বৃহত্তম নগর জনসংখ্যা এবং এলাকার ভিত্তিতে বলছে, সেটি হচ্ছে দিল্লি। জনসংখ্যা এবং এলাকার ভিত্তিতে সর্বাধিক বৃহত্তম নগর হচ্ছে দিল্লি, মহানগর বলতে পারো। পশ্চিমবঙ্গের রাঢ় হলো এটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশবিশেষ দেখা যায় যে জেলায়, সেটি হলো, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল কোন কোন জেলার মধ্যে দেখা যায় সেটি বলতে হবে। রাঢ় অঞ্চল কি? রাঢ় অঞ্চল হচ্ছে ভারতের পূর্ব অঞ্চলের যেসব রাজ্য মানে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, সেই রাজ্যের একটি ভৌগোলিক অঞ্চল। রাঢ় অঞ্চলটি হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমে যে ছোটনাগপুর মালভূমি রয়েছে,
ছোটনাগপুর মালভূমি এবং পূর্বে যে গাঙ্গেয় বদ্বীপ পর্যন্ত কিন্তু এই রাঢ় অঞ্চলের বিস্তৃত। আমাদের রাজ্যে বীরভূম, বর্ধমান, মধ্যভাগ এবং বাঁকুড়া জেলার পূর্ব দিক, দক্ষিণ পূর্ব অংশ, কিছুটা পশ্চিম মেদিনীপুর জেলার পশ্চিমের দিকের অংশ কিন্তু এই রাঢ় অঞ্চলের মধ্যে পড়ছে। তাছাড়াও মুর্শিদাবাদ জেলার যে কাঁথি মহকুমা আছে সেটিও রাঢ় অঞ্চল এবং হুগলি জেলার কিছু সামান্য অংশ এই রাঢ় অঞ্চলের মধ্যে পড়ছে। সঠিক উত্তর পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরে এই কাঁথি, এই মুর্শিদাবাদের কাঁথি এবং মেদিনীপুর, তারপরে হচ্ছে তোমার আহ বর্ধমান, বীরভূম, এইসব হচ্ছে আমাদের রাঢ় অঞ্চলের অন্তর্গত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে মাঝে মাঝে যে খরা প্রত্যক্ষ হয় সেটির কারণ কি? পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল সেখানে যে খরা হয় তার কারণ কি? খরার কারণ হচ্ছে বৃষ্টি না হওয়া। সেই কারণে খরা হয়। ৪ টে অপশনের মধ্যে দেখো ল্যাটেরাইট মৃত্তিকা, নাকি সীমিত বৃষ্টিপাত, নাকি অতিরিক্ত বাষ্পীয় ও ব্যব প্রশাসন, নাকি অদক্ষ জল ব্যবস্থাপনা। আমি তোমাদের বললাম যে খরা কখন হয়? বৃষ্টিপাত কম হলেই খরা হয়। এখানে বাকি অপশন অনুযায়ী তোমরা নিজেরাই বুঝতে পারবে যে সীমিত বৃষ্টিপাত, সেই সীমিত বৃষ্টিপাত মালভূমি অঞ্চলে কম বৃষ্টিপাতের জন্য সেখানে খরা হয়। সেরকমই পশ্চিমবঙ্গে প্রায় ১১টি জেলা আছে, সেগুলোকে খরাপ্রবণ জেলা হিসাবে কিন্তু চিহ্নিত করা হয়েছে। কোনগুলো? সেটা পুরুলিয়া, নদিয়া, মালদা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান। এইসব জেলাগুলো কিন্তু খরাপ্রবণ এলাকা। আবার বলছি, পুরুলিয়া, নদিয়া, মালদা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এইসব যে জেলাগুলি সেইগুলো কিন্তু খরাপ্রবণ এলাকা। এইখানে বর্ষাকালে কি হয়? বৃষ্টিপাত ৩০%, মাত্র ৩০% বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন দেখো, দামোদর ভ্যালি কর্পোরেশন এটি কি? দামোদর ভ্যালি কর্পোরেশন এটি কি? ভারতের একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা, নাকি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সংস্থা, নাকি ভারতের কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড এই রাজ্যর একটি প্রতিনিধিত্বমূলক সংস্থা, নাকি পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যদ্বয়ের একটি সংস্থা? বলো বলো, তোমরা বলো, কমেন্টে উত্তর জানাও যে সঠিক উত্তর তোমাদের কাছে কি মনে হয়। দামোদর ভ্যালি কর্পোরেশন একটি ভারতের কেন্দ্রীয় সংস্থা, ঠিক আছে। পশ্চিমবঙ্গে যে দুঃখ নামে পরিচিত দামোদর নদী, দামোদরকে আমরা পশ্চিমবঙ্গের দুঃখ বলি। ১৯৪৩ সালে এই ভয়াবহ বন্যার পর কিন্তু ভারত সরকার একটি কমিটি গঠন করেছিল। সেই কমিটি গঠন করেছিল, সেখানে কিন্তু ডক্টর মেঘনাদ সাহা, বৈজ্ঞানিক ডক্টর মেঘনাদ সাহা সেই কমিটির একজন মেম্বার ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি উপত্যকা পরিকল্পনা বা টিভিএ, টেনেসি উপত্যকা পরিকল্পনা বা টিভিএ এর অনুকরণে কিন্তু এই দামোদর উপত্যকা বা দামোদর বহুমুখী নদী পরিকল্পনা কিন্তু গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয় এবং ১৯৪৮ সালে ভারতের সংসদে এই প্রস্তাব গৃহীতও হয়। এবং বিজ্ঞানী যে এবং ইঞ্জিনিয়ার ভুরডুইন এই দামোদর উপত্যকায় কিন্তু পরিকল্পনা করেছিলেন। ঠিক আছে? দামোদরের কয়েকটি উপনদী বরাকর, কোনার এবং এই দামোদরের উপনদীগুলির উপরে প্রায় ৮ খানা বাঁধ দেওয়ার কিন্তু পরিকল্পনা ছিল। সেই ৮ টা বাঁধের পরিবর্তে মাত্র ৪ টে বাঁধই কিন্তু হয়েছে। তিলাইয়া, মাইথন, পাঞ্চেত প্রভৃতি বাঁধের কিন্তু হয়েছে। ঠিক আছে? তো এই দামোদর ভ্যালি কর্পোরেশন বা টিভিএ টেনেসি ভ্যালি উপত্যকা অনুকরণে কিন্তু হয়েছে এবং যে ইঞ্জিনিয়ার এর সাথে যুক্ত ছিল তার নাম হচ্ছে বুরডুইন। নবগঠিত অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজ্যের রাজধানীর নাম তোমরা জানো, এটি নিয়ে আর আলোচনা করব না, অমরাবতী। কৃষি উৎপাদনের মূল্য হিসাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল কোনটি? মানে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ফসল উৎপাদনের মূল্য হিসাবে মানে হচ্ছে সবথেকে কস্টলি বলতে পারো, সেটি হবে কার্পাস। ভারতে প্রধান তন্তুজ ফসল হলো তুলো। ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে ফসল হওয়ার মাঝামাঝি বৃষ্টিপাত এবং উষ্ণতা অঞ্চলে কিন্তু তুলো চাষ ভালো হয়। প্রায় ২০ থেকে ৩৫ ডিগ্রি উষ্ণতা এবং ৬৫ থেকে ১০০ সেন্টিমিটার বৃষ্টিপাত এই তুলো চাষের জন্য বা কার্পাস চাষের জন্য কিন্তু আদর্শ। সাধারণত চুন মিশানো বা দোআঁশ মাটি তুলো চাষের জন্য উপযোগী, বুঝলে?
কালো বা রেগুর মৃত্তিকাতেও তুলো চাষ হয়ে থাকে। ভারতে তুলো চাষ বা এই কার্পাস উৎপাদনে যে প্রথম রাজ্য সেটা হচ্ছে কিন্তু গুজরাট। তাছাড়াও গুজরাট ছাড়া মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাব এবং রাজস্থানেও তুলো উৎপাদন হয়। এই যে কার্পাস বা তুলো উৎপাদনের যে গবেষণাগার সেটি কিন্তু মহারাষ্ট্রের নাগপুরে অবস্থিত। মহারাষ্ট্রের নাগপুরে কার্পাস গবেষণাগার অবস্থিত। পরের প্রশ্ন দেখো, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান কারণ কি ছিল? 4টে অপশন: নিম্নবঙ্গে বন্যা নিয়ন্ত্রণ, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি, পশ্চিমবঙ্গের জন্য বিদ্যুৎ উৎপাদন, নাকি বিহারের অন্তর্দেশীয় জলপ্রবাহ পরিবহন। তো গঙ্গার যে জলবন্টন কেন্দ্র ভারত এবং বাংলাদেশকে একটি বিতর্ক পরিস্থিতির মধ্যে 1960 সালে একটা ভারত বাংলাদেশের মধ্যে এই ফারাক্কা বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নেয়। 1960 সালে ভারত এবং বাংলাদেশের যে এই গঙ্গার যে জল যে বন্টন সেই নিয়ে কিন্তু বিতর্ক হওয়াতে এই বাঁধ সৃষ্টির একটা সিদ্ধান্ত নেওয়া হয় এই ফারাক্কা নদীর উপর। ঠিক আছে? এই ব্যারেজ গঙ্গার শাখা নদী ভাগীরথী হুগলি নদীতে কিন্তু এই দেওয়া হয়েছিল। এর প্রধান উদ্দেশ্য ছিল হচ্ছে জলের পরিমাণ বৃদ্ধি করা বা হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করা। এই যে অপশন বি, হুগলি নদীতে জলের যোগান বৃদ্ধি করা। সেই সময় যে প্রধানমন্ত্রী ছিল তৎকালীন প্রধানমন্ত্রী দেবগৌড়া। দেবগৌড়া কিন্তু এই ভারত বাংলাদেশের মধ্যে এই ঐতিহাসিক জল চুক্তি তিনি স্বাক্ষর করেছিলেন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর মোট স্থলভাগের অংশ হিসাবে ভারতের ভাগ হলো, মানে পৃথিবীর মোট যে স্থলভাগ রয়েছে ভারত কত শতাংশ দখল করে আছে পৃথিবীর মধ্যে? সঠিক উত্তর হচ্ছে 2.4%। তোমরা যদি আমার ভূগোলের থিওরি ক্লাস করে থাকো, ফিজিক্যাল ডিভিশন অফ ইন্ডিয়া, আমার এই চ্যানেলে পেয়ে যাবে। সেখানে ডিটেলসে আমি পড়িয়েছি বা ডিটেলসে আলোচনা করা হয়েছে সেই ক্লাসে। 2.4% কিন্তু ভারতের স্থান ভারত দখল করে আছে সমস্ত পৃথিবীর পরিপ্রেক্ষিতে। নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? প্রশ্নটা কিন্তু এখানে না বাঁচত, তোমরা কিন্তু এই জিনিসটা ভুলে যাও, এই লাস্ট না কথাটা দেখতে ভুলে যাও। কোন রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায় না? 4টে অপশন: আসাম, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, নাকি অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। এই স্থানান্তর কৃষি ভারতের সব রাজ্যেই প্রায় প্রচলিত। আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মিজোরাম প্রভৃতি রাজ্যে স্থানান্তর কৃষি দেখা যায়। এবার আমাদের প্রশ্নতে দেখা যায় না বলেছে। ঠিক আছে? উত্তর পূর্বে যে রাজ্যগুলো ভারতের যে পূর্ব রাজ্য যেমন আসাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, সেখানে স্থানান্তর কৃষির নাম হচ্ছে ঝুম। উড়িষ্যাতে বলা হয় পদু বা দাবি। উড়িষ্যার যে স্থানান্তর কৃষি তার নাম হচ্ছে পদু বা তারপরে দাবি, কোমাল, এইসব নামে কিন্তু উড়িষ্যায় স্থানান্তর কৃষি প্রচলিত। আর উত্তর পূর্বের রাজ্যে বেশিরভাগ ঝুম চাষ হিসাবে প্রচলিত। কেরালে ওনাম, আর অন্ধ্রপ্রদেশও পদু নামে পরিচিত। মধ্যপ্রদেশে পেন্ডা, দাহিয়া ও বেওয়ার এইসব নামে পরিচিত কিন্তু স্থানান্তর কৃষি। তাহলে আমাদের স্থানান্তর কৃষি দেখা যায় না, সেটি হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য। পরিচিত উড়িষ্যায় পদু, তারপরে হচ্ছে আরো যেসব নামগুলো বললাম বৃঙ্গা, কোমাল, দাবি, এইসব নাম। অন্ধ্রপ্রদেশেও পদু, দাহিয়া, বেওয়ার প্রভৃতি নামে কিন্তু জানা যায় এই স্থানান্তর কৃষি। ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কৃত হয়েছে যেখানে সেটি হলো, ভারতের সর্বপ্রথম খনিজ তেল আবিষ্কার হয়েছে 4টে অপশন: সুমা উপত্যকায়, নাকি ডিগবয়, নাকি রুদ্রসাগর, নাকি নাহার কাটিকা। দেখো 1882 সালে আসাম উপত্যকায় রেল লাইন স্থাপনের জন্য যে কাজ চলছিল সেখানে ইঞ্জিনিয়ার আসামের তিনসুকিয়া জেলায় ডিগবয়ের কাছাকাছি অঞ্চলে সর্বপ্রথম তেল সন্ধান কিন্তু পায়। এশিয়া মহাদেশের তথা ভারতের সর্বপ্রথম খনিজ তেলের যে খনি সেটি কিন্তু এই আসামের ডিগবায় স্থাপিত হয়েছিল। এখনো যে ডিগবাই যে শোধনাগার রয়েছে সেটি কিন্তু ভারতের সর্বপ্রথম তেল শোধনাগার বলতে পারো। 1882 কিন্তু রেলের কাজ চলাকালীন
কিন্তু এই তৈল খনি বা খনিজ তেলের কিন্তু আবিষ্কৃত হয়।